কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে? তো আমি বললাম, অবশ্যই, ক্রিকেট যেখানে আমি সেখানে, যে কোনো উপায়ে যাব। সেই কিশোর আমাকে বলল, তাহলে কাল এসো। আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। বলে রাখা ভালো, চরের হাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে, বেশ উন্নত একটি এলাকা। সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশানও বলতে গেলে। অত্র এলাকায় রাজধানী চরের হাট, কিন্তু সেখানে কোনো বাজার বসত না, তাই চরের হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকত। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে চিনলাম না। জবাবে সেই কিশোর বলল, সর্দার পাড়ায় আমার বাড়ি। কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো, সেজন্য তোমার কাছে আসলাম। তুমি খেলতে আসলে তোমাকে 50 টাকা দেব, হারলেও দেব, জিতলে তো দিবই। আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম, জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল রাত 8টায়। আমি বললাম, রাতে কিভাবে খেলবো? এর আগে কোনোদিন রাতে তো ক্রিকেট খেলিনি। রাতে খেলা হয় টিভিতে, কিন্তু গ্রামে কিভাবে সম্ভব? সে কোনো জবাব দিল না, শুধু বলল, যথাসময় আসার চেষ্টা করো। যাই হোক, পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি। প্রায় 3 কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম। হালকা কুয়াশা ছিল, মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে। এসব ভাবতে ভাবতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরনো বাঁশের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা। যেহেতু শীতের সময়, তাই পানি নেই। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। ব্রিজের ওপরে দেখি আনুমানিক 50 বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো। আমি সাইকেলের বেল দিলাম, কিন্তু উনি সাইড দিলেন না। বাধ্য হয়ে আমি সাইকেল দাঁড় করালাম। কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করছে, চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই? আমি বললাম, জি আঙ্কেল। উনি বললেন, ওদিকে যেও না তুমি, চরের হাটের পাশে একটা কবর আছে, ওখানে লাশ দাফন হবে, তুমি যেও না, ওখানে কোনো খেলা হবে না। আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না। সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না। তো আমি সাইকেল চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে, এই ছেলে, তোমাকে না আমি নিষেধ করছি, কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না? আমি বলছি যেও না। আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য, কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ আসছে, ওখানে যেও না, ওখানে যেও না। একটু ভয় পেলাম। রাস্তা জনশূন্য, শীতের রাত, মাঝারি কুয়াশা। আমি আর আগু পিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম। চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই, নেই কোনো আয়োজন, কি শুনশান নীরবতা, মাঝে মাঝে শেয়ালের ডাক। আমি বিস্মিত হলাম, তাহলে ওই লোকটার কথাটাই ঠিক ছিল। এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব, এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোনো খেলোয়াড় নেই, লাইট নেই, এখানে কোথায় খেলা হবে? সেই কিশোর ছেলেটা বলল, আমার সাথে এসো। এরপর আমি বললাম, তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন? আমি খেলতে যেতে পারবো না। তখন ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম, আর বলছে, তোমাকে যেতেই হবে। সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে। পথিমধ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুই বলল না, বলল, চলো। যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম, কিন্তু আমার ছুড়ে দেয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে, আমার সাথে চলো। আমি একটু চালাক, বললাম, সাইকেলটা ওখানে আছে, আমি গিয়ে একটু নিয়ে আসছি। সে আমাকে বলল, ওইখানেই থাক। আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না, একটা ধমক দিলাম। কিশোর ছেলেটা বলল, ঠিক আছে, সাইকেল নিয়ে আসো। আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম, ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি, সাইকেলে উঠে রওনা দেবো। এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির। সে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? আমি বললাম, তোমার কাছে যাচ্ছি। সে বলল, মিথ্যাচার করো না, এর ফলাফল ভয়াবহ হবে, চলো আমার সাথে। ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে। তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম। সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু না, কোনো জবাব নেই, শুধু বলছে, চলো আমার সাথে চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি, এক অন্য জগৎ। আমি অবাক হলাম, এই চরের হাটের মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না। অনেকটা স্বপ্ন মনে হলো। গায়ে চিমটি মেরে দেখলাম ব্যথা পাচ্ছি। ভাবলাম, সত্যিই তাহলে আমি এই বাড়ির সামনে, এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাড়ি তো আমি ঢাকা শহরেও দেখিনি। যাই হোক, বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো হতভম্ব।
এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিনও দেখিনি। আর এভাবে কোনো রুমে সাজসজ্জা হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল। ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন, তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে, এই ছেলেটা অনেক সাহসী, দেখো কত সাহসী। এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে তার বাবাকে এ কথা বলে চলে গেল। সেই বয়স্ক লোকটা আমাকে বলল, শোনো, ভয়ের কিছু নেই, তোমরা মানুষ, আমরা জিন জাতি। এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাকে দিয়ে একটা কাজ করাবো। অনেকদিন থেকেই একটা সাহসী ছেলে খুঁজছি। তিনি আমাকে বললেন, কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে, তার দাফন চরেরহাট কবরস্থানে হয়েছে। আজ রাতের 7 দিন শেষ হবে, সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে। এই কথা শুনেই আমি অজ্ঞান। জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা আমার সামনেই মেঝেতে। আমি কেঁদে কেঁদে বললাম, আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দেন, আমার মা অনেক চিন্তা করবে। উনি কোনো কথার পাত্তাই দিলেন না, উল্টো খেপে গিয়ে বললেন, লাশ তোমাকে তুলতেই হবে, চলো, তাড়াতাড়ি চলো, কোনো উপায় নেই। আমাকে বললেন, দেখো ওখানে একটা জায়নামাজ আছে, ওটার উপরে দাঁড়াও। আমি বাধ্য হয়ে সেই জায়নামাজের ওপরে দাঁড়ালাম। কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরেরহাটের কবরস্থানে উপস্থিত। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাব কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড়, পালিয়ে যাই, দৌড় দিলাম। এমন সময় একটা আওয়াজ, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে যেন আওয়াজ আসলো, যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব, অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে। আমি বললাম, আপনার কথায় রাজি। তাড়াতাড়ি আমাকে তোলেন। আওয়াজ আসলো, চেষ্টা করো, উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম। চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণেই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি। পুনরায় আওয়াজ আসছে, তোমাকে লাশটা তুলতে হবে, যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে বলে দেন। দেখি হঠাৎ 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা বলল, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল, এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করছি। যদিও বা এই দুনিয়াতে আমি নেই, আমি ভাবছিলাম, তারপরও বাধ্য হয়ে খনন করছি। কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন, কবরে নেমে পড়ো, এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও। আমি বললাম, একা পারবো না। জবাবে তারা বলল, না পারলে সেই লাশের ওপর শুয়ে পড়ো। আমি বললাম, আপনারা 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল, এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে প্রয়োজন পড়তো না, যা বলছি তাড়াতাড়ি করো। কি আর করার। তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়তো কোনো লাশ, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন, এই কফিনের উপর লাশটি রেখে দাও। আমি তাদের কথা মতো কাজ করলাম। এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরুর সময়ে অনেকেই বক্তব্য দিলেন, কিন্তু সেটা আরবি ভাষায়, এজন্য আমি কিছু বুঝতে পারলাম না। বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ, যদিও বা তারা সকলেই জিন, তবু আল্লাহ হয়তো ওনার গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম। কোনো সাহায্য করল না কেউ। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি একাই লাশটি কবরে রেখে দিলাম। আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে। না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজ 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না। এই
একাই মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে সকল মানুষ ছিল মুহূর্তে তারা লাপাত্তা, একটা মানুষও নেই আমার আশেপাশে। সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল। ভয় আর ভয়, সেই সন্ধ্যা থেকে ভয়ই শুরু হয়েছে। ভয় পেয়ে কি লাভ, বেঁচে আছে এটাই বড় কথা। যেই কথা সেই কাজ, গাইবি আওয়াজ, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে, সেটা নিয়ে বাড়িতে চলে যাও। এরপর এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না। যাই হোক, একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং পুষে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার চিন্তা করলাম। এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো, আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না, যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম। বিপদ যেন পিছু ছাড়ছে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো? আমি বললাম, ভুল হয়েছে, বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, আজ তোমার শেষ রাত। একথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা। এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হরে মানব সন্তান। এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারণেই। সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে। পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ, অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে। যাই হোক, যেই কথা সেই কাজ। মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম। আমি কবিরাজগণকে সবকিছু খুলে বললাম। তারা একথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম? মাত্র 14 বছরের একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো? যাই হোক, তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তুলারাশির কাউকে নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর একটা 25 বছরের যুবকের সন্ধান পাওয়া গেল। তার ওপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন, সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। কবিরাজগণ জানতে চাইলেন, তুমি কেন বলতে চাচ্ছ না? জবাবে জিনটি বলল, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে। ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভরে রাখার হুমকি দিলে তখন সেই জিন সব বলতে রাজি হয়। সেই জিন বললেন, 7 দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন। সে ছিল খুব পরহেজগার এবং ভালো মানুষ, আর ওনার জানাজায় ইমাম সাহেব ভুল করেছিলেন বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবার জানাজা পড়ানোর। কিন্তু একটা বিপত্তি, জিনেরা কখনো কবর থেকে লাশ তুলতে পারে না। তাই একজন সাহসী মানুষ খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরেরহাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। তবে যারা রুদ্রকে ব্যবহার করেছে তারা রুদ্রর কোনো ক্ষতি করেনি। একটা খারাপ জিন, যিনি চাচ্ছিলেন পুনরায় সেই লাশের জানাজা না হোক এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল, সেই জিনগুলো এসে তাকে রক্ষা করে এবং সকাল পর্যন্ত তারা পাহারা দেয় এবং রুদ্র আজ বেঁচে আছে, অন্যথায় সেদিনই তাকে মরে যেতে হতো। ওদের কারণেই বেঁচে আছে। যাই হোক, এরপর কবিরাজগণ সেই যুবকের শরীর থেকে জিন নামিয়ে নেয়। পরবর্তী সময়ে আমাকে কিছু তাবিজ দেয় এবং আস্তে আস্তে আমি স্বাভাবিক হই। সম্মানিত লিসেনার্স, ঘটনাটা আমার সাথে ঘটেনি, রুদ্র নামক এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে টাইপ করেছি এবং আমার মন গড়া কোনো ঘটনা বা কথা এখানে নেই, আমি সংযোজন করিনি। আপনারা সকলেই রুদ্র ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন এই ত্যাগের পুরস্কার দান করেন। মোহাম্মদ হাসান, স্থান প্রকাশে অনিচ্ছুক। ঘটনাটি হবে আনুমানিক 70 বছর আগের। ঘটনার সূত্রপাত হয় আমার আম্মুর দাদার সময়। এখানে একটা কথা না বললেই নয়, আমার আম্মুর দাদার বাড়ির পেছনে একটা বড় বটগাছ ছিল, আর এই বটগাছকে নিয়েই সম্পূর্ণ ঘটনার সূত্রপাত।
আমি আম্মুর মুখে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই লিখছি। একদিন ঝড়ে সেই বটগাছের ডালের একটি অংশ তাদের বাড়ির চালে ভেঙে পড়ে। দাদা গাছের ডালটি কেটে ফেলে। তারপর থেকে দাদার শরীর খুব অসুস্থ। দাদা নাকি মাঝে মধ্যেই স্বপ্ন দেখত অদৃশ্য কেউ তাকে বলতো, আমি তোর সব মোরগদের নিয়ে যাব। আমার দাদার ছেলে ছিল 17টা, কোনো মেয়ে ছিল না। দাদার স্বপ্নটা দেখার পর প্রথম দিকে কিছু বুঝতে পারেনি। তার কিছুদিন পর হঠাৎ করে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা যায়। এভাবে পর্যায়ক্রমে 4 জন মারা যায়, 2 জন পানিতে ডুবে, 4 জন বাসায় গলায় দড়ি দিয়ে। এই 10 জন যে মারা গেছে এটার ব্যাখ্যা দিলাম না, কারণ ঘটনাটি এমনিতেই অনেক বড় হবে, তাই যতটুকু পারি চেষ্টা করছি সংক্ষিপ্ত করার জন্য। যাই হোক, ঘটনাতে ফিরে যাই। এতগুলো সন্তান মারা যাবার পর দাদা ও দাদি এবং পরিবারের সকলে শোকে ভেঙে পড়েন। দাদার পাশের বাসার প্রতিবেশী কবিরাজ ভাই ছিল। সে একদিন দাদাকে জানায় যে তারই ভুলের জন্য তার ছেলেগুলো এভাবে মারা গেছে। দাদা তখন ওই স্বপ্নের কথা মনে পড়ে। আমার দাদারা ছিল সর্দার বংশের লোক। তারা অনেক রাগী ও জেদি, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতেন না। তিনি এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ছেলেগুলোকে বাঁচানোর জন্য। তখন দাদা সিদ্ধান্ত নেন যে তিনি কবিরাজি শিখবেন ও যেভাবেই হোক ওই জিনকে শায়েস্তা করবেন, যাদের জন্য তারা এতগুলো সন্তান মারা গেল। যে কথা সেই কাজ। তিনি সর্দার বংশ থেকে ফকির বংশ হন। অনেক অল্প সময়ে কবিরাজি শেখেন এবং এই এলাকায় বেশ খ্যাতি অর্জন করেন। আর এ সকলের মাঝেও তিনি প্রায়ই স্বপ্ন দেখতেন অদৃশ্য কেউ তাকে বলতো, কোনো লাভ হবে না, বাকিগুলোকেও নিয়ে যাব। আর ওই বটগাছ থেকে দিন দিন সমস্যা বাড়তেই থাকে। রাতে বাড়ির চালে কারো কারো চলাফেরার শব্দ হতো। ঢিল ইটপাটকেল পড়তো রাতে, জানালায় টোকা দিত। জানালা খুললে কাউকে পাওয়া যেত না। দুপুর 1টা-2টার সময় মাঝে মধ্যেই ওই বটগাছে সাদা শাড়ি পরে চুল ছেড়ে দিয়ে বসে আছে এমন একজন মহিলাকে দেখা যেত। শুধুমাত্র সে বাড়ির লোক ছাড়া আর কেউ দেখতে পেত না। বাড়িতে মাছ মাংস রান্না হলে সেগুলো হঠাৎ করেই গায়েব হয়ে যেত। বাড়ির মধ্যকার পরিবেশ কেমন যেন সবসময় ভয়ঙ্কর থাকত। সকলেই ভয় পেত বাসার এসবের কারণে। একবার বাসার মধ্যে গরু কোরবানি দেয়া হলে রাতে সবার অনেক সমস্যা হয় এবং দাদা টয়লেটে যাওয়ার জন্য বের হলে রাতে তাদের উঠানে গরুর মাথা হাওয়ায় ভাসছে এরকম একটা কিছু দেখা যায়। এছাড়াও ছোটখাটো অনেক সমস্যার কারণে দাদা সিদ্ধান্ত নেন যে ওই জিনটাকে তিনি বন্দী করবেন, যাতে করে সে এমন কোনো সমস্যা আর সৃষ্টি করতে না পারে। তিনি ওই জিনকে একদিন তার ছেলের ওপর হাজির করে এবং তার এমন অত্যাচার করার কারণ কি তিনি বলেন। গাছের ডাল কেন কাটা হয়েছে সেজন্য দাদা তাকে বলে এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য। ওই বট গাছ ছেড়ে দিতে তারা রাজি হয়নি। এই বলে তারা চলে যায়। দাদা চিন্তা করেন যে ওই গাছটাই তিনি কেটে ফেলবেন। তিনি কাঠুরেকে খোঁজ দেন এবং গাছটি তার কাছে বিক্রি করে দেন। কাঠুরেটি সেদিন রাতে স্বপ্ন দেখে যে একটি সাদা শাড়ি পরা এক অবয়ব তাকে বলছে যে গাছটি যেন কোনোভাবেই কাটা না হয়, তাহলে অনেক বড় ক্ষতি হবে। লোকটি স্বপ্নের কথা তেমন গুরুত্ব দেয় না। পরের দিন গাছ কাটতে চলে যায়। কোনোরকম সমস্যা ছাড়াই গাছটি কাটতে সক্ষম হয়। এরপর সে গাছটি বাড়িতে নিয়ে যায় এবং সকালে উঠে দেখে তার 2টা গরু মারা গেছে ও তার নিজের মা মারা গেছে। ওই দিন রাতে সে স্বপ্ন দেখে যে লোকটিকে সাদা শাড়ি পরা অবয়বটি ভয়ঙ্কর চেহারা নিয়ে এসে বলছে, ভালো চাইলে তুই গাছটি ফেরত দিয়ে আয়, না হলে বউ ছেলে মেয়ে সব মরবে। এরপর তিনি সে গাছও ফিরিয়ে দিয়ে আসেন। তো আমি বর্তমানে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি ক্লাস 6 থেকে 2012 সাল থেকে আমি ভূতের সাথে ছিলাম, এখনও আছি। তো আমি বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যে সরাসরি আমার সাথে ঘটেনি, তো এটি আমার মামা বাড়ির পাশে একটি বাড়ির ঘটনা। তো আমি যাকে নিয়ে ঘটনাটি বলছি তার নাম আমি উল্লেখ করছি না। তো সে আমার একটি মামা হয়। তো মামাটি বিদেশে থাকতো। তো সে অনেক বছর পর বাড়িতে আসলো বিয়ের জন্য। তো মূল কারণ ছিল বাড়িতে আসার বিয়ের জন্যই। তো মেয়েটি ছিল যার সাথে বিয়ে ঠিক হবে, সে ছিল মামার যে গ্রামটা তার 2টো গ্রাম পরে তাদের বাড়ি ছিল। তো মামার সাথে অতটা চেনা জানা ছিল না। মামার বাবা মা অত
বাবা খোঁজ নিয়েছিল, অত ভালোভাবে নেয় যে বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গিয়েছিল এইভাবে কিছু একটা। তো মামার সাথে মেয়েটির বিয়ে হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর মেয়েটির ব্যাপারে মামা অতটা জানতো না যে মেয়েটি কেমন ছিল, হঠাৎ করে বিয়ে তো। তো আমি এখান থেকে একটা কথা বলি যে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা জেনে থাকবেন, আমাদের যে দেবী কালীমা, কালীমার পাশে আপনারা সবসময় দেখে থাকবেন দুটো মহিলা, যারা কালীমার চেলা অথবা কালীমার সঙ্গী হিসেবে পরিচিত সবার কাছে, যাদের আমরা ডাকিনী এবং যোগিনী বলে থাকি। তো এদের ভিতর রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ডাকিনী এবং যোগিনীর ভিতর ডাকিনী যে রয়েছে সে ভালো এবং যোগিনী যে রয়েছে সে খারাপ। তো মানুষের ভিতর যেমন খারাপ ভালো থাকে, তো এদের ভিতরও খারাপ ভালো রয়েছে। তো ছোটবেলা থেকেই মেয়েটি যে যোগিনী যে রয়েছে যে খারাপ, তার দ্বারা পজেস ছিল। তো এটা তার বাড়ির কেউই জানতো না, হয়তো এটা পরে ঘটনা আসছে তখন আপনি বুঝতে পারবেন কীভাবে জানা গেল। তো মেয়েটি বিয়ে হওয়ার কিছুদিন পরে মেয়েটির দেহে রোজই সেই ডাকিনী অমাবস্যা রাতে ঢুকতো, তার দেহে প্রবেশ করতো এবং হয়তো রাতে কিছু একটা সমস্যা হতো, কিন্তু তার স্বামী এটা বুঝতে পারতো না যে কী হয়েছে না হয়েছে। কিছু কিছু শব্দ পেতো, মাঝে মাঝে হয়তো কান্নার শব্দ পেতো, এগুলো তার স্বামী বুঝতে পারতো না এবং একটা হ্যালোসিনেশন ভেবে উড়িয়ে দিত। তো একদিন রাতে, অমাবস্যার রাতে, সেই যে স্ত্রী, যে মামিটি ছিল আমার, তো তার ভেতরে অমাবস্যার রাতে সেই যোগিনী যে ছিল সে তার শরীর প্রবেশ করে, তাকে পজেস্ট করে। এবং ওই রাতে যে মামা ছিল, তো মামাকে সেই যে যোগিনী যে খারাপ ছিল তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে আছাড় মারে একটা। আছাড় মারার পরে দেয়ালের যে গ্রিল ছিল, গ্রিলের সাথে টাক দিয়ে ঠুকে, তার মাথা ঠুকে তাকে অজ্ঞান করে দেয়। তারপর শাড়ি দিয়ে তাকে গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। মেরে ফেলার পরে তাকে তাদের যে ফ্যান ছিল ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। তো ওখানে বসে থাকে, বসে থাকার পর সকাল হয়, কিন্তু সেই যে শব্দ সেটা কেউ শুনতে পায়নি। ঘরে কেউ শুনতে না পাওয়াতে তারা এটি জানেনি। এবং সকাল যখন হয়, সকাল হওয়ার পরে তারা আসার পর চা নিয়ে আসার পর যখন দরজা খুলছিল না তখন তারা ধাক্কাধাক্কি করার পর দরজা শেষে ভেঙে ফেলার পরে তারা ঘরে ঢুকে দেখে যে ঝুলছে লাশ। তারা সবাই গ্রামবাসীকে ডাক দেয়, বাড়ির আশেপাশের মানুষ ডাক দেওয়ার পর দেখে যে মামিটি ছিল আমার, সে ওখানে বসে আসে এবং তার চুল খুস্কো, তার মাথা দুলাচ্ছে এদিক ওদিকে আর পিটকর রকমের আওয়াজ করছে। তো তারা তখন পুলিশকে খবর দেয়নি। পুলিশকে খবর না দেওয়াতে, কারণ গ্রামের সবাই বুঝেছিল যে এটি একটি প্যারানর্মাল ঘটনা, এটা কোনো সাধারণ ঘটনা, এই জন্য তারা পুলিশকে খবর দেয়নি। তো তারা সরাসরি একটি তান্ত্রিককে খবর দেয়। ও তান্ত্রিক আসার পরে একটি গন্ডি কাটার পরে তারপর মেয়েটিকে বলে যে তুই এখানে এসে বস। তো সে বসতে চায় না, সে তান্ত্রিককে ধরে কিছু সময় মারার জন্য চেষ্টা করে, কিন্তু তান্ত্রিক তাকে কেউ ঝাড়ফুঁক দেওয়ার পরে সে মেয়েটি এসে বসে গন্ডির ভিতরে। তো তারপর তান্ত্রিক কিছু ঝাড়ফুঁক করে তার উপরে, তারপর জিজ্ঞেস করে যে তুই কে। তখন সে বলে যে আমি কালিমার সঙ্গী যোগিনী। তো তারপরে বলে যে তুই ওর শরীরে কেন এসেছিস। তো তারপর যে যোগিনী ছিল সে বলে যে আমি ছোটোবেলা থেকে ওর শরীরে রয়েছি, ওকে আমার ভালো লাগে এবং আমি ওকে ছেড়ে যাব না। তো বলে তুই কেন ওর স্বামীকে মারলি শুধু। তো বলে আমার ওকে ভালো লাগে আর ওর স্বামী আমাদের দুজনের ভিতরে এসে গিয়েছিল, এই জন্য আমি ওকে মেরে ফেলেছি। তো বলে যে তান্ত্রিক বলে যে তাকে যে তুই ওর শরীর ছেড়ে চলে যা। তো যোগিনী যে ছিল সে বলে যে না, আমি ওর শরীরে ছোটোবেলা থেকে আছি, আমি ওকে ছাড়তে পারবো না। তো বলে যে কী শর্তে তুই ওকে ছাড়বি। বলে আমি কোনো শর্তে ছাড়বো না ওকে। তারপর তান্ত্রিক তাকে ঝাড়ু দিয়ে কিছু সময় মারে, যে আমাদের সবাই জানি যে তান্ত্রিক এরকম কিছু মন্ত্র দিয়ে এরকম করে। তো এরকম কিছু সময় করার পরে তো বলে যে তোরা যদি এখানে কালী মন্দিরে সবাই মিলে পুজো দিস আর সেই পুজোর মিষ্টি যদি সবাইকে খাওয়াস তাহলে আমি ওর শরীর থেকে চলে যাব। তো তারপরে বলে আচ্ছা ঠিক আছে আমরা পুজো দেবো। তো সবাই মিলে পুজোর আয়োজন করার পরে সবাই পুজো দেয়, সেই পুজোর মিষ্টি সবাইকে খাওয়ায়। তারপর বলে যে তুই ওর শরীর থেকে চলে যা এখন। তো বলে যে তুই যে যাবি তার প্রমাণ কি। তো বলে যে আমি ওর শরীর থেকে চলে যাব, তোরা একটা কাঠ আন, সেই কাঠটা
আমার মুখ থেকে পড়ে গেলে তাহলে বুঝবি যে আমি ওর শরীর থেকে চলে গিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে এরকম কিছু যখন যায় শরীর আত্মা থেকে আত্মা চলে যায় শরীর থেকে, খারাপ আত্মারা, তখন এরকম কিছু একটা সাইন রেখে যায় তারা। তো মেয়েটির মুখে একটি কাঠ দেয়, গাছের যে কাঠ, তো সেটা মেয়েটি মুখে নিয়ে হাঁটতে থাকে সোজা। তো কিছু দূরে যাওয়ার পর মেয়েটা অজ্ঞান হয়ে যায় এবং মুখ থেকে কাঠটা পড়ে যায়। তো সবাই মিলে পুলিশকে খবর দেয় এবং লাস্টে একটা ব্যবস্থা করে, কিন্তু এখানে কোনো প্রুফ খুঁজে পায় না তারা যে মেয়েটি মেরেছে, অথবা তার কোনো যে গলায় যে হাতের দাগ অথবা কিছু একটা ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কিছুই তারা পায় না অলৌকিকভাবে। তো তারা এটাকে কেসটা ফাইলটা বন্ধ করে দেয় তারা পরে, এটি কোনো কুল না পেয়ে। তো এই ছিল ঘটনা। তারপর একটা ঘটনা আমি বলি, ছোট্ট একটু ঘটনা তার ভাইয়ের সাথে ঘটে যায়। তো মারা যাওয়ার পরে কিছুদিন পরে যে স্বামী যে ছিল, যে মামাটা, তার ভাই সে দোকান থেকে আসছিল। তো আসার পরে যে সমাধি দেখে, তার যে ভাইয়ের সমাধি, যে মামাটা মার্ডার হয়েছিল, ওই মামাটার সমাধির উপরে দেখে যে মামাটা বসে আসার পর তারপর সেই যে মামার যে ভাই, তাকে বলে যে যা ঘর থেকে আমার মোবাইলটা নিয়ে। তো সে লাইক হিপনোটাইজের মতো হয়ে যায় এবং সে ঘরে গিয়ে ফোনটা আনে, তার নিজের ফোনটাই নিয়ে আসে। তো বলে তার যে স্ত্রী ছিল মামাটার, সে তার হাতটা ধরে ফেলে, বলে তুমি কোথায় যাচ্ছ? বলে যে ভাই আমাকে ডাকছে, ফোন নিয়ে যেতে হবে। তো সেই যে মামিটি ছিল, তো সে ঘরে যায় এবং ঘর থেকে যে আমাদের যে ঠাকুরের যে ঘর আছে, ঠাকুর থেকে ঠাকুরের জল নিয়ে এসে তার মুখে ছিঁড়ে দেয়। তো ছিঁড়ে দেওয়ার পরে তার হুঁশ হয়, তখন যে বলে যে তোমার ভাই তো মারা গেছে, তোমার কি সেটা মনে নেই? তখন বলে আমার কিছু মনে ছিল না, আমি হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম, আমি দেখি আমার ভাই ওখানে বসে আছে, আমাকে ডাকছে। তো তারপরে তারা সবাই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে এরকম ঘটনা হয়েছিল। তো বলে যে যে মেয়েটা যে ছিল মামার স্ত্রী, সে বলে যে এর কি হবে, এর কোনো প্রতিকার আছে কিনা? তো বলে যে আমার যে মামাটা ছিল, যে মামার ভাইটা, তো সে তখন বাজার দিয়ে যখন আসছিল, তার হাতে ছিল চাল। তো বলে যে তোর এই কাঁচা চালের জন্য বেঁচে গেলি, যে কাঁচা চাল যদি হাতে থাকে তাহলে নাকি এই খারাপ আত্মা কিছু করতে পারে না, তো এই জন্য নাকি তার বেশি একটা ক্ষতি হয়নি। বা ঘটনা বলছি, আশা করি আপনি এটা প্লে করবেন। তো ঘটনাটা হচ্ছে 1990 সালের দিকে। তখন আমার আম্মার নতুন বিয়ে হয়েছে, আমার দাদি ছিলেন খুবই অসুস্থ, আমার আব্বু বিদেশে ছিলেন এবং চাচারা ছিলেন অনেক ছোট আর কি, ছোট ছিলেন। কেউ মাদ্রাসায় থাকতেন, কেউ কারো বাসায় থেকে পড়াতেন, তার বিনিময়ে ঘুমাতেন, মানে এরকম আর কি। বাসা খুবই খালি ছিল, দাদা বাড়ি ছিল পুরোই ফাঁকা। তো আমার আম্মা দাদির সাথে একজন চাচি থাকতেন। এই চাচির কিছু বদ অভ্যাস ছিল, যেমন তিনি দুপুরবেলা চুল খোলা রেখে তরকারি তুলতে, আমাদের গ্রামে একটা জায়গা আছে ক্ষেতের মতো, বিশাল বড় ক্ষেত, সেখানে তরকারি তুলতে যেতেন। ওনাকে অনেকবার নিষেধ করা হয়েছে, উনি কারো কথাই শুনতেন না। তো এই চাচির হাজবেন্ড যে ছিল, সে আমাদের জমি দেখাশোনা করতো, বর্গা যেটা বলে আর কি, ওই টাইপের কিছু একটা। তো অনেক আগের ঘটনা, আমি আসলে শুনে আমার ফুপুদের থেকে শুনেছি, আম্মু, আমার দাদি, সবার থেকে শুনে এই উনার সম্পর্কে একটা ঘটনা আমি পেয়েছি আমাদের দাদা বাড়িতেই ঘটা। খুবই সত্যি একটা ঘটনা, মানে একদম সবাই স্বীকার করেছে, সবাই বলেছে যে আমরা দেখেছি। তো ঘটনাটা এরকম, একদিন এটা ছিল রমজান মাসেই ছিল, শীত ছিল তখন, খুব বেশি শীত না, মানে হালকা পাতলা শীত ছিল। তো আমার দাদি, আম্মা এবং এই চাচি একসাথেই ঘুমাতেন। চাচি নিচে ঘুমাতেন, আমার আম্মু আর দাদি উপরে ঘুমাতেন। একদিন তাহাজ্জুদের নামাজ সবাই একসাথে পড়তেন, খুব রেগুলারলি পড়তেন, তাহাজ্জুদ ফজর কিছুই বাদ দিতেন না। তো একদিন তাহাজ্জুদের সময় আমার আম্মু আর দাদি ঘুমেছিলেন। এই চাচির কি মনে হলো, উনি কিন্তু এই কাজ কখনো করতেন না, কিন্তু সেদিন
কি হয়েছিল কে জানে, উনি তাহাজ্জুদের সময় একাই উঠলেন। উঠে একটা কুপি নিয়ে অনেক দূরে, মানে অনেক দূরে না, মানে কাছেই, কিন্তু আমার কাছে দূরে মনে হয়েছে ওই পুকুর ঘাটটা। ওখানে গেলেন একাই, গিয়ে উনি অজু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, অজু করছেন। তো এমন সময় উনি উনার ভাষ্য মতে, উনার থেকে আমি যেটা শুনতে পেয়েছি, উনি নিজে বলেছেন যে আমি যখন অজু করছিলাম আমি দেখতে পেলাম ঠিক আমার মতোই একটা মেয়ে পুকুরের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, একদম আমার মতো শাড়ি, হাতে একটা কুপি, হ্যাঁ একদম আমার মতোই একটা কুপি হাতে একদম দাঁড়িয়ে আছে এবং মিট মিট করে হাসছে। তো উনি তাকিয়ে আছেন। উনি বললেন যে আমি দীর্ঘ সময় তাকিয়েছিলাম, আমার মনে হয়েছিল, মানে উনি তো গ্রাম্য ভাষায় বলেছেন, ভাষাটা আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে উনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন, উনার সময়ের কোনো হিসাব ছিল না। এভাবে তাকিয়ে থাকার পর আমার ওই যে চাচি, উনার নাম ছিল তহুরা চাচি কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে উনার মানে উনি আর একটা তন্দ্রা ভেঙে গেল আর কি। উনি মানে তাকালেন আবার ঠিক করে, এবার উনি দেখতে পেলেন যে আসলে ওটা কোনো মহিলা না, ওটা মনে হচ্ছে যে মানে কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে, ওটা একটা হাত পা, উনি মানে মনে হচ্ছে কি পুরো শরীরটা একসাথে পরিবর্তন হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে যে খুব, মানে উনি বুঝিয়ে বলতে পারেন না। মানে উনি বললেন যে উনার কাছে মনে হলো জিনিসটা মানে চেঞ্জ হচ্ছে, উনি বুঝতে পারছেন না, একটা অন্ধকার কিছুতে পরিণত হলো এবং উনাকে ডাকছে, হাত দিয়ে ডাকছে। তারপর উনি তো মানে স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে উনার কাছে মনে হলো, মানে উনার কথা শুনে যা বুঝলাম, উনার কাছে মনে হলো যে উনি হাওয়ায় ভর করে সেই জিনিসটার দিকে এগিয়ে গেলেন। এরপর উনার কিছুই মনে নেই। আচ্ছা, এবার আমার দাদি আর আমার আম্মা যেটা বলেন যে উনারা তো একটা সময় মানে ঘুম থেকে উঠলেন, উঠে উনারা দেখলেন তহুরা চাচি নেই। উনারা ভাবলাম হয়তো বাইরে গেছে, আচ্ছা যেতেই পারে, হয়তো ওয়াশরুমে গেছে, হ্যাঁ সকালবেলার কোনো কাজকর্মের জন্য গিয়েছে। ওনারা উঠলেন, ওনারা উঠে অজু করতে যাবেন, এমন সময় এমন একটা হাওয়া বইলো, এমন একটা ঝড় হলো, গাছে গাছে বাড়ি খাচ্ছে। আমার দাদা বাড়ি আমি বলিনি, আমার দাদা বাড়ির পুরো পাশে পাশে পুরোটাই জঙ্গল, এখন একটু হলেও কমেছে, কিন্তু আমার আম্মার যখন বিয়ে হয় তখন পুরোই জঙ্গল ছিল, প্রচন্ড ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল এবং অজু দোয়া ছাড়া আমার আম্মা ঘর থেকে বেরই হতেন না। যাই হোক, তো প্রচন্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে ঘরের ছাদের উপর ঠাস ঠাস করে মনে হচ্ছে যে তাল পড়ছে না ইট পড়ছে, কিছুই বোঝা যাচ্ছে না, প্রচন্ড শব্দ, এবং মানে আমার দাদি আম্মু ঘর থেকে বেরি হতে পারলেন না। যাই হোক, ওনার ঘরে কিছু তোলা পানি ছিল, ওটা দিয়ে কোনো মতো উজু করে তাহাজ্জুদ সারলেন, ফজরের আজান দিল, ওনারা আজান পরে নামাজ পড়লেন। এরপরে মনে হলো কিছুটা শব্দ কমেছে, ঝড় কমেছে, ওনারা ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে এখন ওনারা মানে খুঁজছেন যে চাচি কই, কোথাও পাচ্ছেন না। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে তো আশেপাশে হঠাৎ একটা রব উঠলো যে পূব পাড়ার গড়ের থেকে প্রচন্ড শব্দ হচ্ছে, ধস্তাধস্তির শব্দ, চিৎকার গঙ্গানির শব্দ হচ্ছে, মানুষ এগিয়ে গেছে ওখানকার মানুষজন। হ্যাঁ, আর পুপাড়া হচ্ছে আমাদের ওই দাদা বাড়ি থেকে একটু দূরে, এবং এখন হচ্ছে এটাকে বঙ্গার বাড়ি বলা হয়, যে গড় যে জঙ্গলটার মধ্যে ছিল ওইটাকে আমরা এখন বঙ্গার বাড়ি বলি। তো ওই বঙ্গার বাড়ি ওখানে সব গেল, প্রতিবেশীরা গেল, মানে বঙ্গার বাড়ি হচ্ছে পুপাড়ার মধ্যে, আর বঙ্গার বাড়ির মধ্যে আবার একটা গড় আছে, খুব ভয়ঙ্কর গড় আর কি। তো যাই হোক, সবাই আগালেন, এগিয়ে বঙ্গার বাড়িতে গেলেন, গিয়ে তো খুঁজছেন যে কোথা থেকে শব্দটা হচ্ছে, প্রচন্ড আর্তনা মানে গঙ্গানি সাউন্ড হচ্ছে। আমার ছোট চাচা, আমার আম্মু, দাদি, প্রতিবেশী সবাই এগোলেন। তো ওনারা যেটা নাকি দূর থেকে দেখলেন যে মনে হচ্ছে
একটা মানুষকে কেউ মানে একবার ঘরের মধ্যে ডুবাচ্ছে, একবার বের করছে, হ্যাঁ টেনে, চুল ধরে টেনে একবার ডুবাচ্ছে, একবার বের করছে দূর থেকে। ওনারা কিন্তু কাছে থেকে দেখেনি আর কি। হ্যাঁ, মনে হচ্ছে গায়েবী কিছু, ওনারা ওইটাকে মানে কিছু একটাকে ডুবাচ্ছে, উঠাচ্ছে। তো মহিলারা তো এগুলোই না, মানে ভয় পেয়ে গেল। যারা পুরুষ ছিল সন্ধ্যা মার্কা তারা এগোলেন। আমার ছোট চাচাও ছিলেন, ছোট চাচাও আমাকে এই ঘটনাটা কিছুটা বলেছিলেন। উনার যা মনে আছে যে উনারা সবাই এগোলেন। তারপরে মানে উনারা যখন এগোচ্ছেন তখন ওই জিনিসটাকে ঝুপ করে ঘরের মধ্যে ফেলে দেওয়া হলো। তো উনারা সবাই এগোলেন, এগিয়ে ঘর থেকে যাই হোক যে জিনিসটা সেটাকে উদ্ধার করলেন, উঠালেন। উঠানোর পর যখন ওটাকে মানে এত কাদা ছিল, মানে প্রথমে তো ওনারা বুঝেনি নাই যে এটা কোনো মানুষ। হ্যাঁ, এত কাদা ছিল তহুরা চাচির সারা গায়ে, এত ভারী ছিলেন উনি। উনাকে অনেক কষ্ট করে উঠানো হয় এবং পানি দিয়ে ধোয়া হয়। ধোয়ার পরে বোঝা যায় যে ও আচ্ছা এমনি আমাদের তহুরা চাচি। তারপর তো উনি পুরোপুরি মরমরই ছিলেন। হ্যাঁ, পুরোপুরি প্রায় মরার অবস্থায় হয়েছিল। উনাকে উঠানো হয়, উনাকে হাত মালিশ, পা মালিশ, মানে যা যা করা যায় গরম করার জন্য, উষ্ণ করার জন্য চেষ্টা করা হলো। তারপর হুজুর এলো, কবিরাজ এলো, অনেক তদবির চললো। উনার আসলে দীর্ঘদিন তদবির চলেছে। এর মধ্যে বলে নিই একটা কথা, যে এই যে তহুরা চাচির সাথে এত ঘটনা ঘটলো, এ সময় কিন্তু উনি প্রেগনেন্ট ছিলেন, 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। এবং উনার কিন্তু এই যে বাচ্চাটা, এটা কিন্তু উনার নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে। মানে সে তো এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, চাকরি বাকরি করে শুনেছি। তো সে কিন্তু মারা যায়নি, সে বেঁচে আছে। এবং তবে তহুরা চাচির আসলে একটা ক্ষতি হয়ে গেছে। উনি কিন্তু এখনো ওই ঘটনার পর 3 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। উনার বাচ্চাটাকে উনার ননদ দেখতো। আর উনার এই যে দীর্ঘ সময় উনি অসুস্থ ছিলেন, উনাকে কিন্তু মানুষ অনেক পিছনে আবডালে, আড়ালে আবডালে বিভিন্ন নামে ডাকতো। এর সমস্যা আছে, এর মাথায় প্রবলেম আছে, অনেক সমস্যা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। আর উনার এখন পর্যন্ত এখনো উনি বেঁচে আছেন। এখন উনার সাথে কথা বললে যেটা বুঝি, যে উনার আসলে ওই ঘটনাটা যখন উনি মনে করেন, উনি আসলে কোনো অন্য মানে জগতে হারিয়ে যান। আমি রাকিব, আমি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা থেকে বলতেছি। আর যে ঘটনাটি স্বীকার করব, সেই ঘটনাটি ঘটছিল আমার নানার সাথে। তো ঘটনায় চলে আসা যাক। নানা তখন রেলওয়েতে জব করতো, দিনাজপুরে হিলিতে। সেখানকারই ঘটা এই কাহিনীটা। তো তিনি সেখানকার হেড টলিম্যান ছিলেন। তো হেড টলিম্যান থাকার সুবাদে তার সাথে তার অফিসের বড় সাহেবের খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। নানা যখন প্রতি রাতে বাসায় ফিরতো, ফেরার পথে আগে সাহেবকে বাসায় রেখে তারপর এখান থেকে সে বাসায় ফিরতো। তো বলে রাখা ভালো, সাহেবের বাসায় যখন যাইতো, সেই রাস্তায় মাঝখানে একটা শিমুল গাছ পড়ে। তাদেরকে শিমুল গাছ অতিক্রম করেই বাসায় ফিরতে হতো। তো আজ যে ঘটনাটি বলবো, সেটা এক অমাবস্যা রাতের ঘটা সেই কাহিনীটা। নানা তার সাহেবকে যখন বাসায় পৌঁছে দেয়, তো যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি। আসার সময় নানা যখন একা একা ফিরতেছিল, তো তার হাতে একটা টর্চ লাইট ছিল। তো সেই শিমুল গাছের এরিয়ায় যখন নানা পৌঁছে যায়, আপনা আপনি তার হাতের টর্চ লাইটটি অফ হয়ে যায়। নানা ভাবলো হয়তো বা কোনো ব্যাটারির সমস্যা, এই জন্য হয়তো বা টর্চ লাইট অফ হয়ে গেছে। তো নানা ওখানে এই ব্যাটারিটা খুলে ঝাঁকাঝাঁকি করে আবার লাগালো। তো এতেও কোনো লাভ হলো না, তো টর্চ লাইটটি অন হলো না। নানা ভাবলো হয়তো বা কোনো বড় কোনো সমস্যা, বাসায় গিয়ে ঠিক করবো। তো নানা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো কিছু দূর যখন এগিয়ে নানা আসছিল, মানে শিমুল গাছটার সীমানা পার হওয়ার সাথে সাথে লাইটটি আপনা আপনি চলে উঠলো। নানা ভাবলো এটা হয়তো লাইটেরই কোনো সমস্যা। নানা অত কিছু মনে করলো না, নানা বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করলো। তো নানা যখন কিছু দূর পথ আগে গেল, তখন নানার পেছনে কিছু একটা উপস্থিতি নানা বুঝতে পারলো। তো কে যেন চাপা গলায় কান্নাকাটি করতেছে বা বিভিন্ন শব্দ শুনতে পেল নানা। তো নানা পিছনে তাকালো,
এবং সে যেটা দেখতে পায় যে তার থেকে প্রায় 20-25 হাত পিছনে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়ায় আছে। নানা ভাবলো হয়তোবা বিধবা মহিলা, এই জন্যে কান্নাকাটি করতেছে, রিসেন্টলি হয়তো তার স্বামী মারা গেছে। নানা কিছু না মনে করে আবার হাঁটা শুরু করলো। তো কিছু দূর যখন নানা আগে যাওয়ার পর আবার পিছনে দেখা হলো, নানা এবার যেটা দেখলো সেটাতে তিনি অবাক হয়ে গেল। দেখলো যে আবারও ঠিক প্রায় 20-25 হাত পেছনে মহিলাটা দাঁড়ায় আছে। তো নানা এবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে হয়তো বা এটা কোনো মানুষ না। তো নানা ভাবলো আমার এখান থেকে বাসা অনেক দূরে, আমি যদি এখন বাসায় যাই তো এই তো আমার কোনো ক্ষতি করতে পারে। এই জন্য নানা বাসায় না গিয়ে তো তার বন্ধুর বাসা ছিল পাশে, সেই বন্ধুর বাসার দিকে রওনা দেয় এবং জোরে জোরে হাঁটা শুরু করে বন্ধুর বাসার কাছাকাছি গিয়ে বন্ধুকে ডাকলো যে বন্ধু তুমি দরজাটা খুলে দাও, আমি তোমার বাসায় একটু দরকারে আসছি। তো তখন বন্ধু দরজা খুলে দেয় এবং নানা বন্ধুর সাথে ভিতরে ঢোকে। ভিতরে ঢোকার আগে নানা পিছের দিকে একবার তাকায় দেখলো সে মহিলাটা বন্ধুর সামনে বেল গাছ ছিল, সেই বেল গাছের নিচে দাঁড়িয়ে নানাকে দেখে হাসতেছিল। তো নানা তখন ভয়ে ভিতরে চলে যায়। ভিতরে চলে যাওয়ার পর বন্ধুর সাথে প্রায় 30 মিনিটের মতো গল্প করে চা বিস্কুট খেয়ে এখন বললো নানা যে বন্ধু এখন আমি চলে যাবো, আর কোনো সমস্যা নেই, এখন আমি যাইতে পারবো। তো নানা বন্ধুকে রেখে যখন চলে আসতে লাগছিল, বাইরে এসে দেখে যে ঠিক ওই জায়গায় মানে বেলগাছ তলায় না ওই মহিলাটি দাঁড়ায় আছে। তো নানা তখন আবার ভিতরে যায়, কি বন্ধুকে বলো যে তুমি টাকায় দাও, আমার ভয় লাগতেছে যাইতে। তো নানার সাথে বন্ধুটি নানার বাসার দিকে রওনা দেয় এবং প্রায় বাসার কাছাকাছি যখন চলে আসে নানা পিছনে একবার তাকায় কোনো কিছু দেখতে পারলো না। নানা ভাবছে হয়তো বা সে একটু চলে গেছে, 2 জন লোক যেহেতু আছে কোনো সমস্যা হবে না। তো নানা তখন তার সাথে বাসায় যায় এবং বাসায় যাওয়ার পর নানা বলে বন্ধু তুমি চলে যাও, আমি বাসায় চলে যাই। তো বন্ধু চলে গেল নানার। তো নানা বাসায় ভিতরে যখন ঢুকছিল নানিকে ডাক দিয়েছিল, নানি তখন এসে দরজাটা খুলে দেওয়ার পর নানা আবার একবার পিছে তাকায়, মানে বাসার ভিতরে ঢোকার আগে। তখন দেখতে পায় যে তার বাসার ওই পাশে একটা কদম গাছ ছিল, সেই কদম গাছের ওখানে মেয়েটি দাঁড়িয়ে নানাকে দেখে আবার হাসতেছিল। নানা তাড়াতাড়ি ভিতরে চলে যায়, দরজা লাগিয়ে দিয়ে ঘরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো সেই রাতে নানা স্বপ্ন দেখে মেয়েটি বলতেছিল যে তোর খুব কপাল ভালো আজ, তাই আজ বেঁচে গেলি। তখন নানা লাফ মেরে ওঠে, ঘুম থেকে লাফ মেরে উঠে তাড়াতাড়ি উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে কালামা পড়ে আবার শুয়ে পড়ে। সেটা তার কোনো আর সমস্যা হয়নি। তো পরের দিন সকালবেলা উঠেই নানা ইমামের কাছে যায়, গিয়ে তার ঘটনাটি বিস্তারিত বলার পরে ইমাম সাহেব দিকে বলে যে কাল রাতে যে মহিলাটা ছিল সেই মহিলাটা তোমাকে অনেকদিন ধরে পছন্দ করছিল, তুমি প্রতিদিন রাতে ওই রাতে যাতায়াত করো দেখে তোমাকে ভালো লাগছিল, এই জন্য তোমাকে প্রচুর ডিস্টার্ব করে, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সবসময় পাক থাকো, এই জন্য তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারে না। তো কাল অমাবস্যা রাত ওরা শক্তিশালী ছিল, এই জন্য চাইছিল তোমার কোনো একটি ক্ষতি করার জন্য, কিন্তু কারো তারা সফল হতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করছিল। তখন নানাকে কিছু আমল বলে দেয় এবং দোয়া বলে দেয় যাতে বেশি বেশি করে পড়তে পারা যায়, তার কোনো সমস্যা না হয়। তো ভাই এই ছিল আমার ঘটনা। ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি আরো ঘটনা পাঠাবো আমার। আল্লাহ হাফিজ আজকের মতো। সে এসএসসি পরীক্ষা দেই। হ্যাঁ, আমরা 2020-এ এসএসসি পরীক্ষা দেই। তো আমাদের করোনা, তারপরেই তো করোনা চলে আসে। তো করোনা লকডাউনের জন্য আমাদের কলেজে ভর্তি হতে একটু লেট হয়ে যায় আর কি। তো ঘটনাটা আমার বন্ধু সজীবের, তো আমি ওর মতো করেই বলার চেষ্টা করছি। তো সেদিন আমাদের কলেজে ভর্তির ডেট ছিল, তো সজীব সেদিন কলেজে যায়। হ্যাঁ, সজীব সেদিন কলেজে যায়। তো কলেজের ভর্তির কাজ কামের শেষে সে কলেজ গেটের সামনে একটা বেঞ্চিতে একটা মেয়েকে বসে থাকতে দেখে। তো বেসিক্যালি আমরা তো একটা বয়েজ স্কুলে পড়তাম, সঙ্গত কারণে আমি স্কুলটার নাম বলবো না, আমি কলেজটারও নাম বলতে চাচ্ছি না। তো যাই আমরা বয়েজ স্কুলে পড়তাম, এই জন্য মানে
প্রায় ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত বয়েজ স্কুলে পড়ার কারণে আমরা বেসিক্যালি ভাবে মানে কোনো মেয়ের সাথে আমাদের ফ্রেন্ডশিপও হয় না এই আর কি। তো যাই হোক, আমাদের বলতে গেলে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন একটু বেশি থাকে। তো সেজন্য মানে, আর মেয়েটা ওই সজীব যে মেয়েটাকে দেখে, মেয়েটা অনেক সুন্দর ছিল, এই জন্য বেসিক্যালি সে মেয়েটার সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চায় যে এতদিন তো স্কুলে বয়েজ স্কুলে কাটালাম, তো যাই হোক কলেজে উঠছে, এখন যদি একটা মেয়ে ফ্রেন্ড থাকে তো সেটা ভালোই হয়। তো সেই জন্য সে মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, এই জন্য সে মেয়েটার মানে চারপাশে একটু ঘোরাঘুরি করে আর কি। তো মেয়েটাও তাকে নোটিস করে। তো সে মানে সজীব এটা খেয়াল করতো যে মেয়েটা প্রায়শই সজীবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তো সজীব ভাবতো হয়তো মেয়েটাও ওকে পছন্দ করে বা সামথিং এই টাইপের। তো এক পর্যায়ে সজীব মানে আমাদের কাউকে কিছু বলে না আর কি, মানে সে ভাবে যে এতদিন কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বললাম না, যে ধরনের কাজ কোনো ফ্রেন্ড জানলে হয়তো খেপাইতে পারে, এই ধরনের মানে বিষয় ছিল আমাদের ভিতরে, যে কোনো ফ্রেন্ড যদি কোনো মেয়ের সাথে কথা বলে একজন খেপাইতো আর কি। তো এই জন্য সেই বিষয়টা কাউকে বলে না। তো সে যতটা পারে নিজেই সেই মেয়েটার সাথে কাছে যাওয়ার চেষ্টা করে এবং কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে সে সেই মেয়েটার সাথে একটু কথা বলার চেষ্টা করে। তো সজীব মেয়েটার কাছে যায় এবং সজীব নিজের পরিচয় দেয় এবং যাই হোক মেয়েটা তার সাথে পরিচিত হয় আর কি ওইভাবে। তো তারা ফোন মানে একে অপরের ফোন নাম্বার নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে। তো অনেকদিন যাবতই তাদের ভিতরে একটা বন্ডের সৃষ্টি, ভালো সম্পর্কের সৃষ্টি হয়। তারপরে এভাবে চলতে চলতে এক সময় তাদের ভিতরে এক ধরনের মানে প্রেমের সম্পর্ক তৈরি হয় আর কি। তো যাই হোক, সম্পর্কটা প্রায় 15-20 দিনের চলছে এমন। তো এমন দিনে মানে বিষয়টা এমন ছিল যে মেয়েটার বাসা তো সিরাজগঞ্জ সদরের ভেতরেই একটা এলাকায়, আমি এলাকার নামটা সঙ্গত কারণে বলবো না। তো বিষয়টা এমন হতো যে সজীব মাঝে মাঝে রাত্রেবেলায় যে মেয়ের বাসার সামনে দাঁড়ায় থেকে ফোনে কথা বলতো, আর মেয়েটা আসলে ওদের বাসা 3 তলায় থাকতো, ভাড়া থাকতো আর কি। তো ওই 3 তলা বেলকনিতে এসে মানে দুজনকে দেখতে, সজীব নিচে দাঁড়িয়ে থাকতো আর মেয়েটা উপরে 3 তলায় দাঁড়িয়ে থাকতো বেলকনিতে, দুজনকে দেখে কথা বলতো আর কি। তো অ্যাজ ইউজুয়ালি ভাবে চলতে থাকে, দুজনকে কথা বলতো। তো সজীব হঠাৎ একদিন বলে যে আচ্ছা, মানে এমনি আর কি করে বলে যে এইভাবে আমি কথা বলি নিচে, তোমার বাসার নিচে দাঁড়িয়ে থেকে, কোনোদিন কি তোমার বাসায় যাওয়ার সৌভাগ্য হবে না আমার? তো মেয়েটা বলে হবে, একদিন অবশ্যই হবে, এবং সেই দিনটা খুব একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, মেয়েটার নাম ছিল নীলা, মেয়েটা তার নিজের নাম নীলা বলেছিল আর কি সজীবকে। তো যাই হোক, একদিন হঠাৎ করে মেয়েটা মানে নীলা সজীবকে বলে যে আজকে তোমার জন্য একটা গুড নিউজ আছে। তো আজকে যখন তুমি রাতে আসবে আমার বাসার নিচে, তো একটু ভালো ড্রেস আপ করে এসো, আমি আজকে আমার বাসায় একটা অনুষ্ঠান আছে। তো আমি বাসায় বলছি আব্বু আম্মুকে, তো আমার একটা ফ্রেন্ড আসবে, তো আমি চাচ্ছি তুমি আমার বাসায় আসো আজকে। তো সজীব তো অনেক খুশি যে আজকে যাবে বাসায় ফার্স্ট টাইমের জন্য। তো সজীব আর ভাবে জিজ্ঞাসা করে না যে কিসের অনুষ্ঠান, কি ব্যাপার, এগুলো কিছু জিজ্ঞাসা করে নাই। তো যাই হোক, সজীব যাবে বলে ঠিক করে। তো অ্যাজ ইউজুয়াল সজীব ভালো ড্রেস আপ করে যায়, একাই যায়, মানে ওদের বিষয়টা তো অন্য কেউ জানেও না যে জানাবে। তো বাসায় বলে যে সজীব বাসায় বলে আমার আজকে একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তো আজকে আমি রাতে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসবো, একটু লেট হতে পারে। তো এইভাবে সজীব চলে আসে ওইখানে। তো নিচে এসে কল দেয় এবং মেয়েটা কল অনেকবার ধরে না আর কি, প্রায় 10-15 বার কল দেয় সজীব, কিন্তু মেয়েটা কল ধরে না। তো সজীব একটু মানে ইতস্তত বোধ করে যে বিষয়টা কি, আমি তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ফোন দেই, এতবার লেট হয় না, সে তো ফার্স্টেই ধরে ফেলে, তো আজকে এমন কি হচ্ছে। তো পরে সজীব ভাবে হয়তো বাসায় আজকে অনুষ্ঠান, সে হয়তো কাজের ব্যস্ততার ভিতরে আছে, এর জন্য হয়তো ফোন ধরতে লেট হচ্ছে। তো একটা পর্যায়ে মানে ফোন তোলে, বাট নীলা না, মানে মেয়েটা ফোন তোলে না, হয়তো মেয়ের মা
বা ওই টাইপের কিছু। তো সজীব নীলা বলে, সজীব ফোনটা কানে ধরে বলে, হ্যালো নীলা। তো ওই পাশ থেকে কেউ কিছু কোনো জবাব, মানে ওভাবে নামের জবাবটা না দিয়ে একটা গম্ভীর গলায় বলে, তুমি উপরে চলে এসো। মানে সজীব তো ওই টাইমে বাসার নিচে দাঁড়িয়ে ছিল। তো সজীব কেমন একটা গম্ভীর গলায়, একটা মেয়েলি গলায়, মানে মহিলার গলায় আর কি, গম্ভীর গলায় বলে যে তুমি উপরে চলে এসো। তে সজীব ভাবলো হয়তো নীলা কোনো কাজে বিজি আছে, তো হয়তো ওর মাকে দিয়ে ফোনটা ধরায় আমার উপরে যাইতে বলতেছে। তো এই জন্য সজীব আর কি ফোনটা রাইখা উপরে যায়। তো তো যাই হোক, উপরে যায় সজীব, এন্ড বাসার মানে ওদের রুমের বেলটা, মানে কলিং বেলটা দেওয়ার পরে ওই একটা মহিলা এসে দরজা খুলে দেয়। তো মহিলাটা হয়তো কাজের মহিলা ছিল, ওই টাইপের কিছু। তো সজীব আমাকে বললো যে ও যখন বাসার ভিতরে ঢুকলো, হ্যাঁ, তো বাসার ভিতরে দেখলো মানে লাইক ওইটা একটা খ্রিস্টান বাড়ির মতো ছিল আর কি। মানে বাসার দরজার ভেতরে ক্রুশ চিহ্ন, তারপরে বাসার সবাই মানে কালো রঙের জামা পরে আছে আর কি, কালো রঙের, হ্যাঁ, কালো রঙের জামা পরে আছে। আর একমাত্র নীলাকেই, মানে ওই মেয়েটাকে দেখতে মানে বাংলাদেশিদের মতো। তাছাড়া একটা ওদের বাবা মা কেউই দেখতে মানে স্বাভাবিক না, মানে বাংলাদেশিদের মতো না, মানে মানে বিদেশি খ্রিস্টান যারা আছে তাদের যেমন দেখতে সাদা চামড়া মানুষ আর কি, ওই টাইপের। তো সজীব একটু হকচকায় যায়, এবং সজীব ওই টাইমে বুঝতে পারে যে মেয়েটা হয়তো খ্রিস্টান। তো হয়তো মেয়েটা মানে সজীব বোঝার চেষ্টা করে যে মেয়েটা ওর সাথে আর কি করলো, নাকি এতদিন একটা সম্পর্ক, বাট মেয়েটা দেখছি খ্রিস্টান, না আসলে কি খ্রিস্টান, নাকি মেয়েটা আমাকে খ্রিস্টান ভাবছিল এই জন্য আমার সাথে সম্পর্কে আসছিল। মানে এই ধরনের কথাগুলো সজীব ওই টাইমে ভাবতে থাকে। তো ভাবতে ভাবতে তো কেউ সজীবের দিকে অ্যাটেনশন দিচ্ছে না, সজীব ভিতরে আসছে, কেউ দেখছে না ওর দিকে, শুধু দেখছে যে নীলা খাটের উপর বসে আছে আর সজীবের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো সজীব কাছে যায়, কথাবার্তা বলে, বাট নীলা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, কোনো কথা বলতেছে না। হ্যাঁ, তো এইটা দেখে সজীবের একটু অস্বাভাবিক লাগে। হ্যাঁ, বেসিক্যালি তখন প্রায় রাত 9:30 মতো বাজে, অস্বাভাবিক লাগে। তো এই টাইমে আসলে এটা মানে কি বলবো, আল্লাহর রহমত নাকি বুঝলাম না, যে সজীবের মানে বাসা থেকে ফোন আসে সজীবের কাছে। তো সজীব ফোনটা উঠায়, এবং ওঠানোর পরে সজীব জানতে পারে যে সজীবের আম্মু বাথরুমে পড়ে গেছে, পড়ে যে মানে অনেক ব্যথা পাইছে আর কি। তো সজীব তো বাবার একমাত্র ছেলে ছিল, তো এই জন্য সজীব চলে আসে আর কি, যে সজীবের বাবাও অফিসে থাকে, তো সজীবকে বাসায় যাইতে হতো কোনো একটা কারণে। তো সজীব বাসায় চলে আসে, বাসায় যাই হোক ওই দিন রাতে কোনোভাবে চলে আসে আর কি, ওদের বাড়িটাই বলে যে আজকে আমি থাকতে পারবো না, বাসায় অসুস্থ। তো এভাবে চলে আসে। তো তারপরের দিন থেকে ওই রাতে ওইভাবে কথা হয়নি নীলার সাথে, যেহেতু মা অসুস্থ ছিল, সজীব তার মাকে টাইম দেয়, এবং ওই রাতে নীলার সাথে কথা হয়নি। এবং তারপরের দিন যখন সজীব নীলাকে ট্রাই করতো ফোনে, বাট ফোন বন্ধ ছিল, ফোনটা বন্ধ বলতো কোনো কারণে বন্ধ। তো 2 দিন 3 দিন হবে চলে যায়, ফোন বন্ধ, নীলার ফোন বন্ধ। তো সজীব একটু অবাক হয় যে ফোনটা বন্ধ হলো কেন। সজীব হয়তো ভাবে যে হয়তো ওদের বাসা থেকে অনুষ্ঠানে চলে আসছি, এর জন্য হয়তো রাগ করছে। বাট সজীবও চাচ্ছিল যে সম্পর্কটা আর না আগানোর জন্য, কারণ সজীব মানে ধরে নিয়েছিল মেয়েটা খ্রিস্টান। তো যাই হোক, সজীব এক পর্যায়ে ঠিক করে যে আজকে ওদের বাসার নিচে যাব, এবং দেখি পরে ফোন দিয়ে বা ওদের বাসায় যাবো একবার একটু খোঁজ নিতে, যে কেন আমার ফোন ধরছে না। তো এই জন্য সজীব ওদের বাসায় যায় মানে বাসার নিচে যায় দাঁড়ায়, এবং নিচে থেকে অনেকবার ফোন দেয়। তো ওই টাইমে একটা লোক আসে, হ্যাঁ, তো বাসার পাশেই লোকটার বাসা। তো লোকটা অনেকদিন যাবতীয় সবুজকে নোটিস করছিল ওই জায়গায় দাঁড়ায় কথা বলতে। তো লোকটা সজীবের কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে বাবা, তোমাকে আমি অনেকদিন যাবতীয় দেখছি এখানে দাঁড়িয়ে থাকো, ওই বিল্ডিং এর দিকে তাকায় কথা বলো ফোনে, বিষয়টা কি? তো বলে যে আঙ্কেল, আমার ওই 3 তলাতে আমার একটা ফ্রেন্ড থাকে, মেয়ে ফ্রেন্ড, তো আমি ওর সাথে কথা বলি আর কি মাঝে মাঝে, আমার ফোন দিলে বা কোনো দরকার হইলে নোট টোট দিতে আসে, এই জন্য একটা কলে। তখন ওই লোকটা বলে মানে কয় তালার কথা বলতেছো তুমি? তো বলে যে আঙ্কেল 3 তলায় ডান পাশের ফ্লোরটাতে থাকে। তো লোকটা একটু হকচকায় যায়,
অনেকক্ষণ তাকা থাকে সজীবের দিকে, তারপরে বলে, মানে লোকটা হঠাৎ করে বলে যে বাবা ওই বাসায় তো কোনো লোক থাকে না, গত 3 বছর যাবত কোনো লোক থাকে না। তো সজীব বলে যে আজব, মানে আঙ্কেল কি বলতেছেন এগুলো, লোক থাকে না মানে? আমি এই বাসায় নীলা নামে একটা মেয়ে থাকে, আমাদের কলেজে পড়ে, কলেজের নাম বলে যে কলেজে পড়ে আমাদের সাথে, ভর্তি হইলাম একসাথে। তো আমি রেগুলার এসে কথা বলি ওর সাথে, ওইখানে থাকে রাত্রে বেলা বেলকনিতে দাঁড়ায় থাকে। দেখেন তো রাত্রে বেলা তো নীল লাইটও জ্বলে এখানে বেলকনিতে, দেখেন না আপনি? তো বলে না বাবা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এ বাসা থেকেও থাকে না, তবে একটা কাহিনী আছে এখানে। বলে কি কাহিনী? বলে 3 বছর আগে এই বাসাতে একটা খ্রিস্টান ফ্যামিলি ছিল, তো ওই মেয়েটা একটা মুসলিম ছেলের সাথে রিলেশন করার কারণে তার বাসা থেকে তো এটা মেনে নিবেন, এই জন্য মেয়েটাই বেলকনিতেই মানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে আর কি। তো এটা শুনে সবুজ একদম থ হয়ে যায় আর কি, যে বিষয়টা কি হলো। তখন আঙ্কেলটা বলে যে তুমি বাসায় চলে যাও, এখানে আর এসো না, এই জায়গাটা ভালো না, তোমার সাথে হয়তো কিছু খারাপ ঘটছে, আরো বেশি খারাপ কিছু ঘটতে পারে। তো যাই হোক, সবুজ একদম হকচকা যায়। তারপরে সবুজ আগের ঘটনাগুলোর সাথে ঘটনাটা একটু মিলানোর ট্রাই করে, যে ওদের বাসায় গেলাম, এরকম খ্রিস্টান সবকিছু দেখলাম, কিছু স্বাভাবিক ছিল না, কেউ কথা বললো না, তারপরে এই ধরনের আবার হঠাৎ করে ওদের ফ্যামিলিটাই গায়েব হয়ে যাওয়া, নীল আমার ফোন ধরছে না, আবার আঙ্কেলও বলতেছে এইভাবে যে এখানে একটা খ্রিস্টান ফ্যামিলি 3 বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করে ফাঁসি নিয়ে। তো সবকিছু মানে গরমিল, সে আর মিলাতে পারতেছে না কিছু। তো সে বাসায় যায়। হ্যাঁ, তো যাই হোক, সজীবের সাথে আমার এক ফ্রেন্ডের ভালো বন্ড ছিল, মানে সজীবও ফ্রেন্ড ও ফ্রেন্ড, তো ও ওকে ফোন দেয়, বেস্ট ফ্রেন্ড ছিল ওরা। তো তারপরে ওই রাতেও সে ঘটনাটা শেয়ার করে, বাট সজীব বাসায় কাউকে শেয়ার করে না। তো পরবর্তী দিনে সজীব এটা একটা হুজুরের সাথে শেয়ার করে, এবং হুজুর বলে ওইটা আসলে কারিন নামে কি একটা জিনের কথা বলে, মেবি কারিন ছিল নামটা। তো বলে আসলে একটা মানুষ, আমাদের সকলের সাথে নাকি কারিন থাকে, তো ওই মেয়েটার সাথে যে কারিন ছিল, কারিন নামের জিনটা ছিল, তো ওই জিনটা তোমার সাথে এই ধরনের কাজ করছে। তো সজীব অনেক ভয় পেয়ে যায় আর কি ঘটনাটা পরে। তারপরে সজীব ইমাম সাহেব ঝাড়ফুঁক করে, ওই হুজুরটা ঝাড়ফুঁক করে পাঠায় দেয়। তারপর নেক্সট আর এই ধরনের ঘটনা ঘটে না, বাট এখনো মাঝে মাঝে সজীব ওই বাসাটার সামনে দিয়ে আসতে ভয় পায় আর কি, মানে একটু অবাক লাগে। তো যাই হোক, রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো এরকম অনেক ঘটনা আছে, আমি ট্রাই করবো আপনাদের পাঠানোর জন্য। তো যদি ঘটনাটা আমার এটা সিলেক্ট হয় মানে শোনানোর জন্য লিসেনারদের, তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তো থ্যাংক ইউ লিসেনার্স এতক্ষণ থাকার জন্য।